আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা ডক্টর স্যার শুরু করেছিলেন, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ মানব জীবনে মানব কল্যাণে অণুজীব, ওই চ্যাপ্টারটা উনি আর ক্লাস নিতে পারবেন না, তো চ্যাপ্টারটা আমি শেষ করছি। তোমাদের পুরো সিলেবাসের মধ্যে মনে হয় একটা চ্যাপ্টারই বাকি আছে, তাই না? দেখো, তো তোমাদের আগের ক্লাসে স্যার পড়িয়েছেন, তার সঙ্গে আমিও ক্লাস করিয়েছিলাম যে মানব কল্যাণে অণুজীবের যে ভূমিকা, সেখানে অণুজীবের মধ্যে আমরা ব্যাকটেরিয়া দেখেছি, তারপর তোমার স্টেরয়েড উৎপাদনে অণুজীবের ভূমিকা দেখেছি, ছত্রাক ও ছত্রাকের ক্ষেত্রে, অর্থাৎ তারপর দেখেছি যে এই ব্যাকটেরিয়া ছত্রাক কিভাবে আমাদের শিল্প উৎপাদনের কাজে হেল্প করেছে, বা দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে, বা পাউরুটি, চিজ, বেকারি, এইগুলো উৎপাদনের ক্ষেত্রে কতটা এদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার নর্দমার পরিশুদ্ধিকরণ। ওকে, বা নর্দমা যে জল সেটা কিভাবে পরিশুদ্ধ করা হয় সেইটা আজকে তোমাদের টপিক। আর যেটাকে বলা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট। ওকে, তাহলে আজকের টপিক হচ্ছে নর্দমার জল বিশুদ্ধকরণ। নর্দমার জল বিশুদ্ধিকরণ। ওকে, যেটা ইংলিশে বলা হয় সিওয়েজ ট্রিটমেন্ট। দেখো, আমরা সাধারণত জানি যে এখানে দুটো টার্ম আছে, একটা সিওয়েজ, একটা স্লাজ। ঠিক আছে, খুব সহজ এক জিনিস, রিডিং করবে তাহলেই হবে। দেখো, সিওয়েজ হচ্ছে যেগুলো শহরতলি অঞ্চলে, মানে মিউনিসিপ্যালিটি এলাকা যেগুলো, সেখান থেকে যে ড্রেন, পাকাপোক্ত ড্রেন, এবং সেই মিউনিসিপ্যালিটি এলাকা থেকে যে আবর্জনা নোংরাগুলো নির্গত হয় ড্রেনের মধ্য দিয়ে, এবং তার সঙ্গে প্রাণী এবং উদ্ভিদের মলমূত্র একসঙ্গে জমা হয়ে যে জলের মধ্যে বর্জ্য পদার্থ জমা থাকে, বা সেই দূষিত জলকে বলা হচ্ছে সিওয়েজ। তো সিওয়েজ হচ্ছে শহরতলি এলাকাতে, সেখানে বড় বড় কলকারখানা নির্গত জল হতে পারে, শহরাঞ্চলে গৃহস্থালী থেকে আসা মিউনিসিপ্যালিটির যে আবর্জনা, তার সঙ্গে প্রাণীদের মলমূত্র যুক্ত যে বর্জ্য পদার্থ, তাকে বলা হচ্ছে সিওয়েজ। আর স্লাজটা কি? দেখো, স্লাজ হচ্ছে গৃহস্থালীর যে আবর্জনা, সেই গৃহস্থালী থেকে ধরো মাছের কাঁটা, ফলের খোসা, আলুর খোসা, সবজির খোসা, এই গৃহস্থালীর আবর্জনাগুলোকে বলা হচ্ছে স্লাজ। ওকে, ফার্স্টে দুটো টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সিওএজ কি, একটা হচ্ছে সিওয়েজ। দেখো, সিওয়েজ হচ্ছে কি বললাম, যে শহরাঞ্চলে দেখো, শহরাঞ্চলে নর্দমার মাধ্যমে বাহিত হয়ে আসা তরল ও কঠিন বর্জ্য পদার্থ মাধ্যমে বাহিত হয়ে আসা তরল ও কঠিন বর্জ্য পদার্থ এবং তার সঙ্গে মিশে থাকা উদ্ভিদ প্রাণীর যে মলমূত্র, সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে। ওকে, বর্জ্য পদার্থ মিশ্রিত, কঠিন এবং তরল বর্জ্য পদার্থ মিশ্রিত দূষিত জলকে বলা হচ্ছে দূষিত জলকে বলে সিওএজ। তাহলে আবর্জনা বা বর্জ্য পদার্থ দুই ধরনের, একটা শহরাঞ্চলের আবর্জনা, শহর অঞ্চলে বা মিউনিসিপ্যালিটি এলাকা এবং সেখানে থাকা কলকারখানা বা ডিটারজেন্ট ইত্যাদি মিশ্রিত জল, সেগুলোকে বলা হয় সিওএজ। আর একটা স্লাজ, তারটা মনে রাখবে সিওএজ কি। ওকে, আর একটা হচ্ছে স্লাজ। দেখো, স্লাজ হচ্ছে কি না, যেটা গৃহস্থালীর থেকে আবর্জনা, গৃহস্থালীর যে সমস্ত আবর্জনা জলে মিশে, তাকে বলা হচ্ছে তোমার কি স্লাজ। অর্থাৎ গৃহস্থালীর জলে যে সমস্ত গৃহস্থালীর আবর্জনাকে বলে স্লাজ। ওকে, একটা দুই প্রকার, একটা শহরাঞ্চলীয় আবর্জনা, একটা তোমার গৃহস্থলীয় আবর্জনা, তাকে স্লাজ বলা হচ্ছে। এই যে সিওয়েজ,
এই সিওয়েজের আমরা এটাই পড়বো যে শহরতলির তোমাদের সিলেবাস যেটা আছে সেটা নর্দমা সাধারণত জল বা সিওয়েজ দেখা যায় কোথায় শহরাঞ্চলে। তাহলে আমরা গৃহস্থলীর জলকে কিভাবে পরিশুদ্ধ করা হয় সেটা তোমাদের বইতে সিলেবাসে নেই, তোমাদের আছে শহরের জলকে, শহরের নর্দমা যে জল সেটাকে কি করে বিশুদ্ধকরণ করা হয় সেটা আছে। তো এবার আমরা দেখবো যে এই যে সিওয়েজ বললাম, এই সিওয়েজের উৎপত্তি স্থলটা কোথায়। দেখো সিওয়েজের উৎপত্তি স্থল দেখো কোথায় কোথায় উৎপত্তি, বিভিন্ন কর্পোরেশন এলাকা, বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এলাকা। আচ্ছা, তারপরে ধরো বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বজ্র পদার্থ যুক্ত জল, ঠিক আছে, প্রাণী ও উদ্ভিদের মল মূত্র, ডিটারজেন্ট ইত্যাদি। ওকে, তাহলে কর্পোরেশন এলাকা, মিউনিসিপ্যালিটি অন্তর্গত বাড়ি থেকে নির্গত মানুষের এবং গৃহস্থলী পশু প্রাণীর মলমূত্রযুক্ত বর্জ্যপদার্থ, ডিটারজেন্ট এবং সেই সমস্ত যে বর্জ্যপদার্থ মিশ্রিত জল এবং বৃষ্টির জল শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থায় বা যেটা নর্দমায় গিয়ে সবগুলো একত্রিত মিশ্রিত হয়, যাকে বলা হচ্ছে সুয়েজ। উৎপত্তি স্থল হচ্ছে এই সমস্ত জায়গায়। এরপরে উপাদানগুলো কি কি, এই যে সুয়েজ, এই সুয়েজের উপাদান অর্থাৎ এই যে বলছি যে নর্দমার জল বা যেটাকে সুয়েজ বলছি, যেখানে শহরাঞ্চলে যে আবর্জনা, সেই আবর্জনার মধ্যে উপাদান কি কি থাকে, 99% হচ্ছে জল। এই নর্দমার যে জল বলছি বা আবর্জনা বলছি, সেই নর্দমার যে জল, সেই জলে থাকে বিভিন্ন ধরনের কঠিন এবং তরল পদার্থ। কঠিন পদার্থ যেমন কলকারখানা থেকে আচ্ছা বিভিন্ন সোডিয়াম, বিভিন্ন নাইট্রেট ইত্যাদি। আর তো এই যে মিশ্রিত যে আবর্জনা মিশ্রিত যে জল, সেখানে উপাদানের মধ্যে জল থাকে 99%, 1% মতো কঠিন পদার্থ থাকে। ওকে, তাহলে এর সুয়েজের উপাদান হচ্ছে ফার্স্ট জল, যেখানে কি থাকে, এই যে নর্দমার আবর্জনা, নর্দমার আবর্জনার মধ্যে 99.1% জল। ওকে, 99.1% হচ্ছে জল। আর কি থাকে, এখানে থাকে অন্যান্য কঠিন পদার্থ, আর অন্যান্য কঠিন পদার্থ, ঠিক আছে। এর উপাদান হিসেবে ওই যে নর্দমা জলের মধ্যে এবার সুয়েজের মধ্যে 99.1% জল থাকে, আর বাকি 0.9% থাকে কঠিন পদার্থ। ওকে, মাত্র এই ফিউ পার্সেন্ট থাকে, 0.9%। এই 0.9% পদার্থ জলকে কিভাবে দূষিত করে তোলে দেখো, ঠিক আছে। এবার এই যে কঠিন পদার্থ, তার মধ্যে কি থাকে, এক ধরনের কঠিন পদার্থ থাকে যেগুলো জলে নিমজ্জিত কঠিন পদার্থ থাকে, যেমন ধরো তোমার বালি, নুড়ি, কাদা। বালি থাকে, নুড়ি, কাদা, এগুলো কঠিন পদার্থের মধ্যে পড়ছে 0.9%-এর মধ্যে। আচ্ছা, আর কি থাকে, বিভিন্ন কলোয়েড ধর্মী পদার্থ থাকে, বিভিন্ন কলোয়েড ধর্মী পদার্থ থাকে। ওকে, যেমন ধরো কাগজের টুকরো, বিভিন্ন শোলা থাকে। ওকে, তারপর বিভিন্ন ধরো বিভিন্ন ফাইবার বা তন্তু জাতীয় পদার্থ সেটা থাকে। আর থাকে কিছু দ্রবীভূত পদার্থ, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। আচ্ছা, ফসফেট, এগুলো থাকে। তাহলে এই সুয়েজ বা নর্দমা জলের উপাদানগুলো হচ্ছে তোমার 99.1% জল, আর 0.9% যে কঠিন পদার্থ থাকে, সেই কঠিন পদার্থের মধ্যে কিছু কঠিন পদার্থ যেগুলো জলে নিমজ্জিত অবস্থা থাকে, যেমন নুড়ি, কাগজ, পাথর, বালি, সেগুলো তো জলে নিমজ্জিত অবস্থা অবশ্যই থাকবে, জলে ডুবে। আচ্ছা, আর থাকে কি কিছু কূলেরধর্মী পদার্থ, যেমন মল মূত্র, তারপর তোমার ধরো কাগজ ইত্যাদি তন্তু ফাইবার জাতীয় পদার্থ। আর থাকে কিছু দ্রবীভূত অবস্থায়, যেমন যে তোমার সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, তারপর ইত্যাদি। ওকে, আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে জল হলো, অন্যান্য কঠিন পদার্থ হলো, আর এই জলের মধ্যে থাকে অণুজীব।
অবশ্যই, কারণ এরাই কি করে, জলের মধ্যে থাকা সেই বাকি পদার্থগুলোকে তারা জলের সঙ্গে ভালো করে মিশ্রিত করে জলকে পচিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে, তাই না? তো এই অণুজীব হচ্ছে কি, অণুজীবদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, যেমন ভিব্রিও কলেরি, সালমোনেলা টাইফি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ওকে, বিভিন্ন ফাঙ্গি ছত্রাক থাকে, বিভিন্ন প্রোটোজোয়া, সবই বর্তমান থাকে। কি থাকে? ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি, বিভিন্ন থাকে ছত্রাক, শৈবাল, তারপরে তোমার প্রোটোজোয়া, ওকে। তো এই অণুজীবরা কিন্তু এই জলের মধ্যে বর্তমান বসবাস করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, এই যে সুয়েজের কথা আমরা বললাম, যে শহরতলির যে আবর্জনা বা শহরাঞ্চলের যে নোংরা বা দূষিত জলে মিশ্রিত যে বজ্রপদার্থ, যেটা আমরা সুয়েজ বলছি, সেই সুয়েজের ক্ষতিকর প্রভাবটা কি? সুয়েজের ক্ষতিকর প্রভাব, দেখো এই যে বললাম, ধরো এই সমস্ত দেখো নর্দমার জলের মধ্যে থাকা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া, একটু আগেই বললাম, মানে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক বসবাস করে। তাহলে দেখবে যখন বৃষ্টির জল হয় তখন শহরাঞ্চলে কি হয়, শহরাঞ্চলে ড্রেনগুলো উপচে, জল উপচে পড়ে। আমরা টিভির নিউজ দেখেছি বা আমরা সরাসরি দেখেছি, কোথাও গেলে বর্ষাকালে সেখানকার একটু বৃষ্টি হয়েছে তো জল কি হয়, রাস্তার উপরে জল যেতে থাকে। তো ওই ড্রেনটা ছাপিয়ে যে জল রাস্তার উপরে যায় এবং সেটা গিয়ে কোনো নদী নালা গিয়ে পড়ছে, তাহলে সেই জল থেকে কি হচ্ছে, সেই জল থেকে বিভিন্ন ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত বা বিভিন্ন প্রোটোজোয়া ঘটিত রোগ সৃষ্টি হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই জল ডিটারজেন্ট মিশ্রিত, কলকারখানার মিশ্রিত যে আবর্জনাযুক্ত জল যখন নদী নালা খাল বিলে গিয়ে পড়ছে, তো সেই যে পুকুরে বা নদীতে গিয়ে যখন বর্ষা জলের সঙ্গে গিয়ে মিশলো, তো তাদের একটা ইকোসিস্টেম আছে, সেই বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ আমরা জানি পুকুরের বাস্তুতন্ত্র মানে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে ছোট চারা মাছ, ছোট চারা মাছকে খেয়ে বেঁচে থাকে বড় চারা মাছ। এই যে একটা ইকোসিস্টেম বজায় থাকে, যে বাস্তুতন্ত্রের সিস্টেমটা কিন্তু এই আবর্জনা যাওয়ার ফলে পুরো বিঘ্ন করে দেয়। তার ফলে সেখানে বসবাসকারী প্রাণীদের ভয়ঙ্কর মৃত্যু হতে পারে। এটা একটা ক্ষতিকর দিক। আর কি দেখো, জলের মধ্যে যে বিউটি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটার মাত্রা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, ওকে, সরি বৃদ্ধি পায়। তাহলে এইগুলো হচ্ছে সিওয়েজের ক্ষতিকর প্রভাব। তাহলে প্রথম হচ্ছে কি বললাম না, জলের মানব জীবনে যে সমস্ত ক্ষতিকর করে তার মধ্যে এক হচ্ছে বাস্তুতন্ত্র, কি কি নষ্ট করে। সিওয়েজের ক্ষতিকর প্রভাব হচ্ছে এই নর্দমার দূষিত বজ্র পদার্থযুক্ত জল কি করে, পুকুরের যে বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয় বা যেটা বলা হচ্ছে বিঘ্ন করে দিচ্ছে, ওকে। পুকুরের বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে ফেলে। সেকেন্ড হচ্ছে এর মাধ্যমে অণুজীবের দ্বারা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। নর্দমার জলে বসবাসকারী কি, এখানে বসবাসকারী বিভিন্ন জলবাহিত অণুজীবের দ্বারা, এখানে বসবাসকারী অণুজীবের দ্বারা এটা লিখে নেবে, এটা পরীক্ষা আসতে পারে। অণুজীবের দ্বারা কি হতে পারে, বিভিন্ন জলবাহিত রোগাক্রমণ হতে পারে, ওকে। তাহলে কি বললাম, এক হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র ভারসাম্যকে নষ্ট করে দেয়, দুই নর্দমার জলে যে বললাম ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া থাকে যার দ্বারা জলবাহিত রোগ আক্রমণ হতে পারে, ওকে। আর এইখানকার যে নদীর পরিশুদ্ধ জলে মিশ্রিত হয়ে মানুষ ও প্রাণীদের পানীয় জলের উৎসকে দূষিত করে তোলে, তাই না? আর কি হচ্ছে, যে এই যে নর্দমার যে বজ্রপদার্থ মিশ্রিত জল, যেটা মানুষের যে পানীয় জল, সে পানীয় জলকে দূষিত করে তোলে, তাই না? আর জৈব পদার্থ পরজীবী পরভোজী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে এটা ত্বরান্বিত করে, ওকে। এর ফলে কি হচ্ছে, জলের মধ্যে থাকা যে বিওডি এর পরিমাণটা বৃদ্ধি করে, বিওডি এর পরিমাণ
পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে। এবং জলে থাকা যে পরভোজী প্রাণী তাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ডিউ এর পরিমাণটা হ্রাস করে দেয়, ঠিক আছে। অর্থাৎ ডিজলভ যে অক্সিজেন সেই পরিমাণটা হ্রাস করে দেয়, এদের বৃদ্ধি পাওয়ার ফলে শৈবালের গ্রোথটাকে বাড়িয়ে দেয়, অক্সিজেন লেভেল কমিয়ে দেয় জলের মধ্যে থাকা, এবং তার ফলে সেখানে থাকা প্রাণীদের মৃত্যু ঘটার সম্ভাবনা হয়ে থাকে। এই হচ্ছে সিওয়েজের ক্ষতিকর প্রভাব। এরপরে যেটা আছে তোমাদের, যে এই সিওয়েজ যেটা সেটা মানে কিভাবে পরিশুদ্ধকরণ করা হয়, ওকে, বা সিওয়েজ ট্রিটমেন্ট বা সিওয়েজ প্রক্রিয়াকরণ। নেক্সট যেটা আছে নর্দমার জল বিশুদ্ধিকরণ বা সিওয়েজ ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেই পদ্ধতি, ওকে, কোন কোন পদ্ধতিটা অবলম্বন করা হয়। তো আধুনিক আধুনিক দিক থেকে বিভিন্ন পন্থা অবলম্বনের মধ্য দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহারের মাধ্যমে কি করা হয়েছে না, এই নর্দমার জলকে পরিশুদ্ধ করা হয়। মানে সেই নর্দমার জলে থাকা বিভিন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে তুলে সরিয়ে জলকে পরিশুদ্ধ করা হয়ে থাকে, ওকে। তো এখানে 3 ধরনের পদ্ধতি কথা বলা হয়েছে। কি কি পদ্ধতি? এক হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি বা যেটা বলা হচ্ছে প্রাথমিক। 2 হচ্ছে রাসায়নিক পদ্ধতি, আর 3rd হচ্ছে গৌণ পদ্ধতি। এটাই হচ্ছে মেইনলি যার সাহায্যে একটা নির্দিষ্ট ওয়েতে কি করা হচ্ছে বর্তমান আধুনিক যুগে সেই বর্জ্য পদার্থগুলোকে অপসারিত করে জলকে বিশুদ্ধীকরণ করা হয়। প্রথম দেখো যান্ত্রিক পদ্ধতি বা প্রাথমিক পদ্ধতি, তাহলে নর্দমার জল বিশুদ্ধিকরণ বা প্রক্রিয়াকরণের 3টে ধাপ, তার মধ্যে প্রথম হচ্ছে যান্ত্রিক পদ্ধতি বা প্রাথমিক পদ্ধতি। দেখো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এক হচ্ছে ফিল্টারেশন মানে ছাঁকনি, অর্থাৎ এই নর্দমায় যে বর্জ্য পদার্থ মিশ্রিত জল সেগুলোকে যদি একটা বড় ছাঁকনি যুক্ত, যেটা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বড় একটা ছাঁকনি যুক্ত যদি কোনো একটা জায়গার মধ্যে বা কোনো একটা জলাধার, সেই জলাধারের মুখে যদি একটা বড় ছাঁকনি লাগানো হয় বিভিন্ন ব্যাসার্ধ আর মাপের ছিদ্রযুক্ত, মানে যদি ধরো আমরা মনে করি যে সেখানে নর্দমা বড় বড় জিনিসগুলোকে ধরবো, তাহলে সেখানে ছাঁকনির যে ছিদ্রের মাপটা একটু মানে সেরকম হতে হবে। বা আমরা যদি ভাবি যে নর্দমার জলে থাকা ছোট ছোট জিনিসগুলোকে আমরা ছেঁকে নেবো, ছেঁকে বাইরে বের করে দেবো, তাহলে সেই মাপের ছিদ্র হওয়া দরকার। বর্তমানে যেটা অনেক জায়গায় দেখা যায় যে একটা জলাধার তৈরি করে সেই জলাধারের মুখে একটা বড় জালের ছাঁকনি দিয়ে বসিয়ে সেখানে ছাঁকনির মাপটা সেই জলের নর্দমার পদার্থ অনুযায়ী ছোট বা বড় ব্যাসার্ধযুক্ত মাপ নিয়ে সেখানের মধ্যে যদি জলকে পাস করা হয় বা ফিল্টারেশন, তাহলে কিন্তু সেখানকার বড় বড় যে পদার্থগুলো সেগুলো কিন্তু খুব সহজেই কি হচ্ছে সেই দূষিত জল থেকে তারা সহজে অপসারিত করা হয়। মানে জল সেই জালের মুখে বড় বড় যে পদার্থ, ধরো কাঁকড়, তারপর তোমার নুড়ি, তারপরে ধরো তোমার বিভিন্ন কাঠ বা প্লাস্টিকের যে পদার্থ বা তন্তু যে পদার্থ, এগুলো কিন্তু সহজে জালে আটকে নেওয়া যায় এবং জলকে এদের থেকে অপসারিত করা হচ্ছে, ঠিক আছে। ল্যাক ফিল্টারেশন যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাহলে একটা বড় জলাধারের মুখে একটা জাল লাগিয়ে বিভিন্ন ব্যাসার্ধ মানে বিভিন্ন ছিদ্রযুক্ত ব্যাসার্ধের মাপে জাল লাগিয়ে তার মধ্যে দিয়ে নর্দমার এই দূষিত জলকে এন্টার করালে কি হবে, সেখানে বড় বড় যে পদার্থের যে কণা সেগুলোকে অপসারণ করা হয়, ওকে। তারপর হচ্ছে তোমার কি ধরো সেগুলোকে অপসারিত করার পর বিভিন্ন অধঃক্ষেপণ জলাধারে পৌঁছাতে হবে, মানে তারপরে সেগুলোকে ব্যবস্থা করতে হবে জলাধার সেই যে বড় বড় পথগুলোকে ছেঁকে নেওয়ার পর যে জলটা পড়ে থাকলো সেই জলকে যদি অধঃক্ষেপণের ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে যে সেখানে থাকা আরও কিছু নুড়ি আরও কিছু যে ছোট ছোট তুলনামূলকভাবে ছোট ছোট যে বর্জ্য পদার্থ সেগুলো ধীরে ধীরে জলের নিচে আস্তে আস্তে থিতিয়ে পড়বে। তাহলে দেখো ফার্স্ট পদ্ধতি বললাম ফিল্টারেশন, যেখানে বড় ছাঁকনির মধ্য দিয়ে জলকে জলাধারের মুখে বড় ছাঁকনি লাগিয়ে সেখানে নির্দিষ্ট ব্যাসের মাপযুক্ত জাল বসিয়ে ছিদ্রযুক্ত সেখানে জল এন্টার করলে বড় বড় ভারী পদার্থগুলোকে বা জলের ভারী কণাগুলোকে ধরে নেওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে সেই যে প্রথম স্টেপে যে ছাঁকনি দিয়ে ছাঁকার পর যে জলটা পেলাম
মানে বড় বড় কঠিন পদার্থগুলোকে অপসারিত করার পর যে জলটা পড়ে থাকলো সেই জলটাকে যদি স্কিমিং করা হয়, মানে সেই জলটাকে যদি আবার আমরা জলাধারে আমরা অধঃক্ষেপণ করতে দিই, তাহলে দেখা যাবে কি এই স্কিমিং পদ্ধতির সাহায্যে জলকে কি করা হবে না, জলের যে তৈলাক্ত পদার্থকে সহজে অপসারিত করা হয়। ওকে, 2 হচ্ছে তোমার প্রেসিপিটেশন। এটা হচ্ছে তোমার কি ভারী কণাগুলো অধঃক্ষেপণ হওয়া এবং কিছুটা বিশুদ্ধ হয়। এর সাহায্যেও কি হচ্ছে ভারী ভারী কণাগুলোকে, মানে তুমি যদি জলটাকে রেখে দাও তাহলে থিতিয়ে যাবে, কণাগুলো অপসারিত হবে। এই অধঃক্ষেপণ করার পর যে জলটা আমি পেলাম, যে জলের থিতিয়ে পড়া যে ভারী ভারী কণাগুলো এবং উপরে যে পরিশুদ্ধ জল, যে তুলনামূলক পরিশুদ্ধ জল পেলাম, সেটাকে তুমি আবার একবার অধঃক্ষেপণ করতে দাও জলাশয়ের মধ্যে, দেখবে ধীরে ধীরে এইভাবে কয়েকবার অধঃক্ষেপণের মাধ্যমে আমরা বা সেই বজ্র পদার্থ বিহীন তুলনামূলকভাবে আমরা সেই জলটাকে একটু হলেও বিশুদ্ধ জল হিসেবে পেয়ে থাকবো। তাহলে এই হচ্ছে প্রথম পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি। ওকে, যেটা এখন বিভিন্ন জায়গাতে দেখা যায়। নেক্সট হচ্ছে রাসায়নিক পদ্ধতি। সেকেন্ড হচ্ছে দেখো রাসায়নিক পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে কি করা হয় না, রাসায়নিক বিভিন্ন দ্রব্য প্রয়োগ করে তাদেরকে অধঃক্ষেপণ করানো হয়। ঠিক আছে, মানে রাসায়নিক বিভিন্ন প্রয়োগ করে, উপজাত দ্রব্য প্রয়োগ করে তাদের জীবাণুমুক্ত করা হয়, যাকে সেকেন্ড পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। ওকে, রাসায়নিক দ্রব্যের সাহায্যে অধঃক্ষেপণ করা এবং দুর্গন্ধ মুক্ত করা হয়। অর্থাৎ কি এখানে অধঃক্ষেপণ করানো হয়, অধঃক্ষেপণ করানো, দুর্গন্ধ মুক্ত ও জীবাণু মুক্ত করা হয়। ওকে, এই পদ্ধতি সাহায্যে, মানে আমরা যদি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যকে প্রয়োগ করি জলের মধ্যে, তাহলে দেখা যাবে সেই জলটা অধঃক্ষেপণ হবে, আর জল অধঃক্ষেপণ হওয়া মানে সেখানে থাকা বজ্র পদার্থগুলো অধঃক্ষিপ্ত হয়ে যাবে। তা সহজ অপসারণ করা হচ্ছে, দুর্গন্ধ মুক্ত করা হয় বিভিন্ন ব্লিচিং পাউডার বা আরো বিভিন্ন ধরনের উপজাত দ্রব্য প্রয়োগ করে রাসায়নিক আর জীবাণুমুক্ত করা হয়ে থাকে। ওকে, দেখো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে যদি প্রয়োগ করি তাহলে সেখানে নাইট্রেট থেকে নাইট্রোজেনকে সহজে অপসারিত করা যেতে পারে। জলের মধ্যে থাকা অজৈব যে লবণ বা অজৈব পদার্থ, লবণের পদার্থ, জলের মধ্যে থাকা রাসায়নিক কিছু দ্রব্য ব্যবহার করে জলের মধ্যে থাকা অজৈব পদার্থগুলোকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থে সরিয়ে নিয়ে আসার হচ্ছে তোমার কি রাসায়নিক পদ্ধতির মূল লক্ষ্য। তাহলে এখানে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে যদি কাজে লাগাই, সেখানে আমরা নাইট্রেট থেকে নাইট্রোজেনকে সহজে অপসারিত করতে পারবো। নেক্সট হচ্ছে ফেরিক ক্লোরাইড, চুন, অ্যালাম দ্বারা আমরা কি করতে পারি না, ফসফেটকে অধঃক্ষেপিত করতে পারি এবং জলের দ্রবীভূত বিভিন্ন ধরনের অজৈব যৌগকে ভৌত ও রাসায়নিকভাবে অপসারিত করা, তাই না? তাহলে এর পদ্ধতি কি হয় না, জলে দ্রবীভূত অজৈব পদার্থ থেকে ভৌত ও রাসায়নিক যে রাসায়নিকভাবে অপসারিত করা, অজৈব পদার্থকে ভৌত রাসায়নিকভাবে অপসারিত করা, বিভিন্ন ফেরিক ক্লোরাইড, অ্যালাম, চুন ইত্যাদি প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত এবং দুর্গন্ধমুক্ত করা হয়ে থাকে। এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। ওকে, আর আমরা থার্ড যে পদ্ধতি করব সেটা হচ্ছে গৌণ পদ্ধতি। ঠিক আছে, দেখো এই গৌণ পদ্ধতিতে কিছু মানে এই পদ্ধতি দ্বারা জৈব উপাদানগুলোকে জারণ ঘটানো হয়। এখানে কি হচ্ছে, জৈব উপাদানের জারণ ঘটানো হয়। ওকে, এই গৌণ পদ্ধতির মাধ্যমে। আর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোকে তুলে আনা হয়। দেখো এই গৌণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিলেন কে, মানে সহজ করার জন্য, অর্থাৎ আধুনিক পদ্ধতি যদি বলা হয় যে আধুনিক পদ্ধতিতে বজ্র নর্দমার বজ্র বা সিওয়েজ ট্রিটমেন্ট কিভাবে করা হয়ে থাকে, তাহলে এই প্রসেসটা লিখতে হবে যে 1956 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইম্পহলফ এট অল তিনি কি করেছিলেন, এই সিওয়েজ ট্রিটমেন্ট একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি
সিওয়েজ ট্রিটমেন্ট বা নর্দমা জল বিশুদ্ধীকরণের একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে আসতেই পারে যে সিওয়েজ পদ্ধতি আবিষ্কার হয়েছিল কত সালে? 1956 খ্রিস্টাব্দে ইমহলফ অ্যাট অল তিনি প্রথম একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই যে আধুনিক পদ্ধতিকরণ যার মাধ্যমে নর্দমার জলকে বিশুদ্ধীকরণ করা হয়, সেখানে কিছু ট্যাঙ্কের মানে ইস্তেমাল করা হয়েছে, ট্যাঙ্কের ইউজ করা হয়েছে, যে ট্যাঙ্কগুলোর মধ্য দিয়ে এই জলকে পাস করালে কি হবে, সেই জলটা ধীরে ধীরে বিভিন্ন প্রসেস বা পদ্ধতির মাধ্যমে বারবার অধক্ষেপণের মাধ্যমে অ্যাটলিস্ট শেষকালে তুলনামূলকভাবে বিশুদ্ধ জলটা পাওয়া যাবে। ওকে, সে ট্যাঙ্কগুলো কি কি? তাহলে আধুনিক পদ্ধতিতে 1956 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইমহলফ তিনি আবিষ্কার করেছিলেন সহজ একটা পদ্ধতি, আধুনিক পদ্ধতি, যেখানে 4 ধরনের ট্যাঙ্কের ব্যবহার করা হয়েছে। এখানে 4টি ট্যাঙ্ক ব্যবহার হয়েছে। ওকে, কি কি? এক হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক, দেখো একটা হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক, দুই হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক, ওকে। থার্ড হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ওকে। আর ফোর্থ হচ্ছে অক্সিডেশন ট্যাঙ্ক। অর্থাৎ এই যে 4টে ধরনের ট্যাঙ্ক যার মধ্য দিয়ে জল প্রবাহের মধ্য দিয়ে কি হচ্ছে বিশুদ্ধীকরণ করা হয়। দেখো ডেট্রিটাস ট্যাঙ্ক, এখানে নামটা কি শুনেছো? ডেট্রিটাস তোমরা পড়েছো, যেটা হচ্ছে তোমার যার সাহায্যে কি হচ্ছে যে জলের মধ্যে থাকা যে পদার্থগুলোকে সহজেই ভেঙে দেয়, অণুজীব